ক্লজ বানানটা প্রথমেই তোমাদেরকে বলে দিই, CL CLAUSE, দেখে নাও এটা হলো ক্লজ বানানটা। কি বললাম? CLAUSE, ক্লজ। এখন এই হলো ইংরেজি বানানটা। এরপর এর বাংলা মানেটা জেনে নাও। এর বাংলা মানে হলো খণ্ড বাক্য। এই ক্লজের যে বাংলা মানে তা হলো খণ্ড বাক্য। খণ্ড বাক্য শব্দের অর্থ কি? আমরা যদি বলি যে ক্লজ শব্দের অর্থ হলো খণ্ড বাক্য, তাহলে আমাদেরকে এটা জানা দরকার যে খণ্ড বাক্য, এটা এই যে বাংলা আমি কথাটা বললাম খণ্ড বাক্য, তো খণ্ড বাক্য শব্দের অর্থ কি? খণ্ড বাক্য শব্দের অর্থ হলো বাক্যের খণ্ড। একটা টোটাল কমপ্লিট সেন্টেন্স বা বাক্যের কি অংশ, তাকে বলা হচ্ছে খণ্ড বাক্য। দেখো, একটা সবসময় মাথায় রাখবে যে একটা বাড়ি, ধরো একটা বাড়ি যেমন দেয়াল বা বিভিন্ন বিমের উপর নির্ভর করে সে বাড়িটা তৈরি হয়, তেমনি একটা ক্লজ বা খণ্ড বাক্য বিশেষ 4টা বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ 4টা দিক রয়েছে। সেই 4টা দিকের উপর নির্ভর করে কিন্তু ক্লজ বা খণ্ড বাক্যটা তৈরি হয়। সেই 4টা দিক বা 4টা যে বিশেষ বৈশিষ্ট্য, সেগুলো তোমাদের সামনে আমি দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো, এই ক্লজ এই খণ্ড বাক্য বিশেষত 4টে বিষয়ের উপর নির্ভর করে থাকে। কি কি সেটা দেখে নাও। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দেখো, 1 নাম্বার হলো কি না, একটি ক্লজ বা খণ্ড বাক্যের মধ্যে একটি সাবজেক্ট বা উদ্দেশ্য থাকতে হবে। 2 নাম্বার, একটি প্রেডিকেট বা বিধেয় থাকতে হবে। 3 নাম্বার কি, একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। আর 4 নাম্বার, এটা হতে হবে কি, এটা কমপ্লিট মিনিং থাকতে হবে। তাহলে কি বললাম? এই যে দেখো ক্লজ বা খণ্ড বাক্য, এই ক্লজ বা খণ্ড বাক্য এই 4টি বিশেষ বিষয়ের উপর নির্ভর করে গঠিত হয়। 1 নাম্বার, একটি ক্লজ বা খণ্ড বাক্যের মধ্যে একটি সাবজেক্ট বা উদ্দেশ্য থাকতে হবে। 2 নাম্বার, একটি ক্লজ বা খণ্ড বাক্যের মধ্যে একটি প্রেডিকেট বা বিধেয় থাকতে হবে। 3 নাম্বার, একটি ক্লজ বা খণ্ড বাক্যের ভেতর একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। এবং 4 নাম্বার, একটি ক্লজ বা খণ্ড বাক্যের তার নিজস্ব একটি কমপ্লিট মিনিং বা সম্পূর্ণ অর্থ থাকতে হবে। এই 4টি বিষয়ের উপর নির্ভর করে একটি ক্লজ বা খণ্ড বাক্য তৈরি হয়। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আমি আবার অন্য একটা সূত্রে পৌঁছে যাব। কিভাবে সেই সূত্রটা পৌঁছে যাব আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে কি হলো না, ক্লজের বৈশিষ্ট্য বলা হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, প্রেডিকেট থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং কমপ্লিট মিনিং থাকতে হবে। তাহলে দেখো, একটা যদি সেন্টেন্স বা বাক্য হয়, তাহলে সেন্টেন্স বা বাক্যের মধ্যেও কিন্তু একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট, একটি ফাইনাইট ভার্ব এবং কমপ্লিট মিনিং থাকবে। তাহলে আমরা নিঃসন্দেহে কি বলবো? তাহলে আমরা নিঃসন্দেহে বলবো যে যখন আমরা একটা সেন্টেন্সকেই আমরা কিন্তু বলতে পারি কি না, সেন্টেন্সকেই আমরা বলতে পারি ক্লজ। এখন তোমরা আমাকে প্রশ্ন করবে যে সেন্টেন্সকে কি করে ক্লজ বলা হয়। দেখো, আমি কি বললাম না, একটা ক্লজের বৈশিষ্ট্য কি? একটা ক্লজের বৈশিষ্ট্য হলো 1 নাম্বার, একটা সাবজেক্ট বা উদ্দেশ্য থাকতে হবে। 2 নাম্বার, একটা প্রেডিকেট বা বিধেয় থাকতে হবে। 3 নাম্বার, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং 4 নাম্বার, কমপ্লিট মিনিং থাকতে হবে। তাহলে দেখো, একটা সেন্টেন্স বা বাক্যের ভেতরে কি এই 4টি বৈশিষ্ট্য নেই? অবশ্যই আছে। সুতরাং একটা সেন্টেন্সের মধ্যেও, একটা যেটা সেন্টেন্স বা বাক্য, তার মধ্যেও কিন্তু ভালো করে ভেবে দেখো, বুঝে নাও, একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা কমপ্লিট মিনিং অবশ্যই থাকবে। সুতরাং একটা সেন্টেন্সের ভেতর যদি 4টা ধর্ম বর্তমান থাকে, তাহলে অবশ্যই আমরা একটা সেন্টেন্সকেও কিন্তু ক্লজ বলতে পারি। অর্থাৎ সবসময় মাথায় রাখবে, সবসময় মনে রাখবে যে সেন্টেন্সকেই ক্লজ বলা হয়। দেখে নাও, এই সেন্টেন্সকেই, এই ক্লজ যেটা, এই সেন্টেন্সকেই ক্লজ বলা হয়। দেখে নাও, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, আমি বললাম I read a story book.
আমি একটি গল্প বই পড়ি, আই রিড আ স্টোরি বুক। দেখে নাও, তাহলে আইটা কি হলো, সাবজেক্ট হয়ে গেল। রিড কি হয়ে গেল, আচ্ছা আইটা সাবজেক্ট হয়ে গেল, আর রিড আর স্টোরি বুক গোটাটা কি হয়ে গেল বলো, এটা প্রেডিকেট হয়ে গেল, পিআরইডি ফুল স্টপ। তাহলে কি হলো না, আইটা হলো সাবজেক্ট এবং রিড আর স্টোরি বুক পুরোটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে কি হলো, এই বাক্যটির মধ্যে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট বর্তমান রইল। এরপর যদি শুধু রিডটিকে ধরি, রিডটি কি হয়ে গেল, এ ফুল স্টপ ভি, অর্থাৎ ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবং দেখো এই সম্পূর্ণ বাক্যটাকে ধরলে কি কি অর্থের বেঙ্গলি মিনিং তথা বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে, আই রিড আ স্টোরি বুক, অর্থাৎ আমি একটি গল্প বই পড়ি, আমি একটি গল্প বই পড়ি। তাহলে দেখে নাও, তাহলে আমি এই যে সেন্টেন্স বা বাক্যটা, এই সেন্টেন্স বা বাক্যটার মধ্যে কিন্তু আমি চারটে বিশেষ ধর্ম পেয়ে গেলাম। কি কি পেলাম দেখো, আমি একটা সাবজেক্ট বা উদ্দেশ্য পেলাম, এখান থেকে এতটা পর্যন্ত একটা প্রেডিকেট বা বিধেয় পেলাম, আবার শুধু রিড এটা পেয়ে গেলাম কি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, এবং এই টোটাল সেন্টেন্সের একটি সুস্পষ্ট অর্থ আছে, তার অর্থ হলো আমি একটি গল্প বই পড়ি। সুতরাং একটি ক্লজ বা খণ্ডবাক্যেরও যে বৈশিষ্ট্য একটি সেন্টেন্সেরও তাই বৈশিষ্ট্য। সুতরাং আমরা নিঃসন্দেহে সেন্টেন্সকেই ক্লজ আমরা বলতে পারি। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা যে বিশেষভাবে ইংরেজি বিষয় নিয়ে চিন্তা করি, তাই তো ক্লজ কি, ক্লজটা কিভাবে সমাধান করব, কিভাবে আমরা করব, এই যে বিষয়টা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু সবসময় মাথায় রাখবে, একটা স্বাধীন অর্থাৎ একটা স্বাধীন সেন্টেন্স বা বাক্যই হলো একটা ক্লজ। এবং যখন এই ক্লজটাকে আরও বাড়ানো হয়, অর্থাৎ একটা স্বাধীন বাক্যকে যখন আরও বাড়িয়ে বাড়িয়ে যাওয়া হয়, তখন একটা স্বাধীন বাক্যর সঙ্গে অপর একটা স্বাধীন বাক্যকে কি করা হয়, লিঙ্কার যোগ করে সে বাক্যটাকে বাড়িয়ে দেওয়া হয়। আর ক্লজ যোগ করার উদ্দেশ্য কি সবসময় মনে রাখবে, ক্লজ যোগ করার উদ্দেশ্য হলো একটা বাক্যের মধ্যে যখন ক্লজ যোগ করা হয় বা যুক্ত করা হয়, তার আসল উদ্দেশ্য হলো বাক্যটাকে বাড়ানো, বাক্যটাকে বাড়িয়ে দেওয়া। এমনভাবে ক্লজটা দিয়ে একটা সেন্টেন্সের সঙ্গে অপর সেন্টেন্সকে যদি ক্লজের মাধ্যমে বাড়ানো হয়, তাহলে কি হবে না, বাক্যটার মধ্যে সৌন্দর্যের হানি হবে না, এবং বাক্যটা সুন্দরভাবে বৃদ্ধি পাবে, অথচ তার সুস্পষ্ট অর্থ বাক্যের মধ্যে আসবে। এটাই হলো আসল উদ্দেশ্য। অর্থাৎ তাহলে কি বললাম, যে ক্লজ একটা সেন্টেন্সে যখন আমরা ক্লজ প্রয়োগ করি, ক্লজ প্রয়োগ করার উদ্দেশ্য কি, বাক্যকে বাড়িয়ে তোলা, যাতে করে তার সম্পূর্ণ অর্থ আসে এবং তার কোনো সেই বাক্যটির যেন কোনো সৌন্দর্যের হানি না ঘটে। এটাই হলো ক্লজ প্রয়োগ করার উদ্দেশ্য। তাহলে দেখে নাও, তাহলে আমি কি বললাম না, আই রিড আ স্টোরি বুক। এখানে দেখে নাও সমস্ত ধর্মই বর্তমান রয়েছে। সুতরাং সমস্ত ধর্ম বর্তমান থাকার জন্য আমি কিন্তু নিঃসন্দেহে বলতে পারি যে একটা সেন্টেন্সকেই আমরা বলতে পারি ক্লজ। একটা সেন্টেন্সকেই আমরা কি বলবো, ক্লজ। তার নিশ্চয়ই বোঝা গেল যে ক্লজ বা খণ্ডবাক্য আসলে কি, সবসময় মাথায় রাখবে যে এই ক্লজ বা খণ্ডবাক্য, আর এই খণ্ডবাক্য যেমন ধরো খণ্ডবাক্য বলছে, তাহলে কি বলছে, খণ্ডবাক্য মানে বাক্যের খণ্ড। বাক্যের খণ্ড মানে কি, বাক্যের খণ্ড মানে বাক্যের স্বাধীন অংশ, বাক্যের স্বাধীন অংশ। কিভাবে বাক্যের স্বাধীন অংশ হচ্ছে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি বাক্যের খণ্ড, অর্থাৎ বাক্যের খণ্ডবাক্য। এই যে খণ্ডবাক্য শব্দের অর্থ হয়ে গেল বাক্যের খণ্ড। বাক্যের খণ্ড অর্থ কি না, বাক্যের স্বাধীন অংশ, এটাই হলো খণ্ডবাক্য। এরপর দেখো একটা বাক্য আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে হচ্ছে। রবীন্দ্রনাথ was a poet. Rabindranath was a poet, full stop. He composed Gitanjali. দেখে নাও, রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট, এটা একটা স্বাধীন বাক্য। আবার হি কম্পোজড গীতাঞ্জলি, এটাও একটা স্বাধীন বাক্য। তাহলে যখন এই 1 নম্বর বাক্য এবং 2 নম্বর বাক্য, এই 1 নম্বর বাক্য এবং 2 নম্বর বাক্যকে
যখন কোনো লিঙ্কার সংযোজক কোনো লিঙ্কার বা সংযোজক দ্বারা যখন বাক্যটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, বাক্যটাকে বাড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করে বাক্যটাকে বাড়ানো হচ্ছে। এটাই হলো ক্লসের উদ্দেশ্য। দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করা হচ্ছে এবং তারপর বাক্যটিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটাই হলো ক্লস বা খণ্ডবাক্য প্রয়োগ করার উদ্দেশ্য। এরপর দেখে নাও, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তাহলে কি বললাম? রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট, হি কম্পোজ গীতাঞ্জলি। দেখো, তাহলে আমি যদি একে ক্লসের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? দেখো, এখানে রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট, এই বাক্যটা স্বাধীন বাক্য। হি কম্পোজ গীতাঞ্জলি, এই বাক্যটাও কিন্তু স্বাধীন বাক্য। যখন আমি ধরো একটা যোগ করলাম যে রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট, ঠিক আছে, তাহলে এখানে রবীন্দ্রনাথ, এখানে প্রধান বিশেষ্য কে? প্রধান বিশেষ্য হলো রবীন্দ্রনাথ। প্রধান বিশেষ্য রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছিলেন একজন কবি, অর্থাৎ কবিও ছিলেন রবীন্দ্রনাথ, আবার রবীন্দ্রনাথও ছিলেন কবি। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে রবীন্দ্রনাথ এখানে আমি হু প্রয়োগ করে দেবো। রবীন্দ্রনাথের পরে হু, রবীন্দ্রনাথ হু ওয়াজ আ পোয়েট, এখানে হিটাকে আমি বাদ দিয়ে দেব। তাহলে রবীন্দ্রনাথ হু ওয়াজ এ পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ হু ওয়াজ আ পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি। যখনই আমি হুটি যোগ করে দিলাম, এই যে লিঙ্কার যোগ করলাম, হু নামক যে লিঙ্কার যোগ করলাম, তখনই কি হয়ে গেল না, আমাদের হু এটা করার জন্য আমার বাক্যটা কেমন হয়ে গেল দেখো না, সঙ্গে সঙ্গে বাক্যটা কিন্তু তার অর্থটা পাল্টে গেল। বাক্যটা একই অর্থ, বাক্যটার অর্থ একই রয়ে গেল, কিন্তু বাক্যের ফরমেশন বা গঠনটা পাল্টে গেল। তাহলে কি হলো দেখে নাও। তাহলে উত্তরটা হলো এরকম। দেখে নাও কি লিখলাম, রবীন্দ্রনাথ হু ওয়াজ আ পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি। দেখে নাও ফুল স্টপ কোথায় হলো? এখানে। তাহলে দেখো, দুটি বাক্যকে আমি একটি বাক্যে পরিণত করলাম। কি বললাম? রবীন্দ্রনাথ হু ওয়াজ আ পোয়েট, যিনি ছিলেন একজন কবি, কম্পোস্ট গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি রচনা করেছিলেন। তাহলে দুটো বাক্য ছিল, সেই দুটো বাক্যকে আমি হু নামক লিঙ্কার যোগ করেছি। সেই হু নামক লিঙ্কার যুক্ত করে দুটো বাক্যকে আমি একটা বাক্যে পরিণত করেছি, অর্থাৎ বাক্যটাকে বৃদ্ধি করেছি। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই ক্লস প্রয়োগ করার উদ্দেশ্যটা কি। এইভাবেই কিন্তু ক্লসকে বাক্যের মধ্যে যুক্ত করা হয় এবং এইভাবেই কিন্তু দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করে তখন কিন্তু আমাদের এই খণ্ডবাক্য বা ক্লসে প্রয়োগ করা হয়। সুতরাং আমাদের অর্থ দাঁড়িয়ে গেল রবীন্দ্রনাথ হু ওয়াজ আ পোয়েট কম্পোজ গীতাঞ্জলি, অর্থাৎ দুটি বাক্যকে একটি বাক্যে রূপান্তরিত করা হলো এবং দেখতেও সুন্দর লাগলো এবং সৌন্দর্যের কোনো হানি ঘটলো না এবং বাক্যটি একটি সুস্পষ্ট অর্থ প্রকাশ পেল। সুতরাং এই ক্ষেত্রে দেখে নাও, এই যে দেখো, এই যে আমি হু যোগ করেছি, লিঙ্কার যোগ করেছি, এরপর কিন্তু অবশ্যই কিন্তু তার মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট, ফাইনাইট ভার্ব এবং তার কমপ্লিট মিনিং অবশ্যই থাকতে হবে। তাহলে কি হবে দেখো, তাহলে রবীন্দ্রনাথ হু ওয়াজ আ পোয়েট কম্পোজ গীতাঞ্জলি। তাহলে দেখো, এখানে হু ওয়াজ আ পোয়েট আর এখানে কম্পোজ গীতাঞ্জলি। তাহলে কম্পোজ গীতাঞ্জলি কে? না, রবীন্দ্রনাথ। তাহলে এখানে রবীন্দ্রনাথ এই যে অংশটি, এইটি এক নাম্বার অংশের মধ্যে পড়ছে, আর কম্পোজ গীতাঞ্জলি এটিও এক নাম্বার অংশের মধ্যে পড়ছে, আর হু ওয়াজ আ পোয়েট এটি কিন্তু 2 নাম্বার অংশের মধ্যে পড়ছে। তাহলে এখানে হু বলতে কাকে বোঝানো হচ্ছে? রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথটা কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। ওয়াজটা কি হয়ে গেল? ওয়াজটা হয়ে গেল ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আর ওয়াজ এ পোয়েট, তাহলে রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট, রবীন্দ্রনাথ ছিলেন একজন কবি। সুতরাং এর একটা মানে বের হয়ে গেল যে রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট। তাহলে এর মানে কি বেরিয়ে গেল? রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট। আর 2 নম্বর কি বেরোলো না, হি, এই যে হিটা বাদ দিলাম, হি কম্পোস্ট গীতাঞ্জলি। তাহলে এখানে আমার দুটো অংশ বেরোলো, রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট, আবার বেরিয়ে গেল হি কম্পোস্ট গীতাঞ্জলি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে হি কম্পোস্ট গীতাঞ্জলি। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারলে যে রবীন্দ্রনাথ হু ওয়াজ আ পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি, এই বাক্যটাকে
দুটো স্বাধীন বাক্য ছিল, তাকে আমি একটা বাক্যে পরিণত করলাম। আবার এটাকে যখন ভাঙলাম তখন কি বেরালো, রবীন্দ্রনাথ ওয়াজ, একটা বাক্য বেরালো রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট, আর 2 নাম্বার হলো হি কম্পোস্ট গীতাঞ্জলি। এই বাক্যটাকে ঘুরিয়ে আমি এটা লিখেছি রবীন্দ্রনাথ হু ওয়াজ এ পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি। সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে